নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ভাষা আন্দোলনে পথে মুখ্যমন্ত্রী। আগামী 28 জুলাই বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক মুখ্যমন্ত্রী। আমি কাদা ছোড়াছড়ি করি না, আমি জানি আমার দায়িত্ব কি, দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দিলেন দেব। ব্রিটেন সফরে মোদী। স্বাক্ষরিত হতে চলেছে দুই দেশের বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি। মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। দক্ষিণবঙ্গে বাড়ল আর্দ্রতাজনিত অস্বস্তি। গরমে নাজেহাল আমজনতা। রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এবার ভাষা আন্দোলনের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে থাকা বাঙালিদের বাংলাদেশে অপবাদ দেওয়ার প্রতিবাদে বারবার সরব হয়েছেন তিনি। এবার আগামী 28 জুলাই বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর। বাংলা ভাষা ও বাঙালিদের ওপর বিজেপি বিদ্বেষ দেখা যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। বাংলায় কথা বলার অভিযোগে বাংলাদেশি দাগিয়ে জেলবন্দিও করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে তাদের ওপর। সঠিক পরিচয়পত্র থাকার পরেও তাদের অনেককে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যে কোচবিহার ও ফালাকাটার দুই বাসিন্দার নামে অসম সরকারের তরফে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। সেই বিষয়ে তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রী অভয় দিয়েছিলেন, বাংলায় তিনি এনআরসি চালু হতে দেবেন না। বাংলা, বাঙালি, বাংলা ভাষার ওপর বিজেপি আঘাত আনছে বলে অভিযোগ ওঠে। বাঙালি অস্মিতা রক্ষার জন্য মুখ্যমন্ত্রী আরও একবার পথে নামছেন বলে খবর। চলতি মাসের শেষেই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28 জুলাই বোলপুরে প্রতিবাদ পদযাত্রায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বীরভূমের লালমাটি থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঝড় তোলা হবে বলেই মত রাজনৈতিক মহলে। গতকাল সোমবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। বিজেপি ভোটের প্রচার বাংলা ভাষা নিয়ে কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে সভামঞ্চ থেকে বাংলা ভাষায় মাঝে মধ্যে দু এক লাইন কথা বলেন, কিন্তু বাঙালিদের ওপর আক্রমণ নিয়ে কোনো বার্তাই বঙ্গ বিজেপির তরফ থেকে আসেনি বলে অভিযোগ। শুধু তাই নয়, এসবের মধ্যে দিয়েই বাংলায় কেন্দ্রীয় সরকার এনআরসি চালুর চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। বাংলার অস্মিতা রক্ষার জন্য নেত্রী ধর্মতলার মঞ্চ থেকে প্রয়োজনে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল জননেত্রী বলেছিলেন, বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কি খাবে তা নিয়েও বলে দেবে ওরা। জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে। মাতৃভাষা রক্ষায় দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন তিনি। বিবিধের মাঝে মহান মিলনের বাংলায় সব ভাষাভাষীর মানুষকে নিয়ে শনি রবিবার মিছিল মিটিংয়ের কথা বলেন তিনি। আর এবার বোলপুর থেকে তিনি ভাষা আন্দোলনের শুরু করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ও বাংলা ভাষার অহংকার, গর্ব। তার কবিতা লেখার মাধ্যমে গোটা বিশ্বেই রবীন্দ্রনাথ ঠাকুর বন্দিত হন। শান্তিনিকেতন থেকে ভাষার দক্ষতা কৃষ্টি নিয়ে চর্চা চলেছে বরাবর। আর সেই লাল মাটি থেকেই ভাষা আন্দোলন শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। দেব ভালো ছেলে, কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কি? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে এমনই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তারই পাল্টা জবাব দিলেন দেব। তার কথায়, আমি কাদা ছড়াছড়ি করি না, আমি জানি আমার দায়িত্ব কি। টানা বৃষ্টিতে এবারও বিপর্যস্ত ঘাটাল। তাতেই স্বাভাবিকভাবেই গত কয়েকদিন ধরে প্রশ্নের মুখে পড়েছে তারকা সাংসদ দেবের ভূমিকা। মঙ্গলবার তাকে ভালো ছেলে বললেও খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তারই পাল্টা দিলেন ঘাটালের সাংসদ। তিনি বললেন, আমি কাদা ছোড়াছুড়ি করি না, পছন্দও করি না, আমি জানি আমার দায়িত্ব কি। যারা ভোট দিয়েছেন তারাও জানেন দেব কি করে, সেটাই আমার কাছে যথেষ্ট। মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ উঠতেই দেবকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, উনি ভালো ছেলে, কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কি? উনি প্রতিবার ভোটের সময় কথা দেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে এখনো রাজনীতি করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতেও চায়নি, জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়।
সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো। দিলীপ ঘোষের এমন মন্তব্যে পাল্টা দেবের মন্তব্য, আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই, আমার থেকে বড় বড় নেতারা সাংসদ ছিলেন। এই প্ল্যানটা এত সহজ হলে কবেই হয়ে যেত। এরপরই নাম না করে দিলীপ ঘোষকে সপাটে জবাব দিলেন দেব। বললেন, আমি কাদা ছোড়াছুড়ি করি না, পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কি। যারা ভোট দিয়েছেন তারাও জানেন দেব কি করে, সেটাই আমার কাছে যথেষ্ট। পাশাপাশি তিনি এও বলেন, আমি জানি যতদিন না কাজ শেষ হবে আমাকেই মন্দ কথা শুনতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিবেশী দেশ ও ভিন রাজ্য থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে, ফলে রাজ্যে উল্লেখযোগ্য হারে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। এবার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে অবিলম্বে এনআরসি কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে এই মামলা গ্রহণ করা হয়। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেই এই জনস্বার্থ মামলা। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অবৈধ নাগরিকরা ঢুকছে পশ্চিমবঙ্গে, ফলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। মহিলাদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার উপর এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে। এই দাবিতেই কলকাতা হাইকোর্টের দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর দাবি, বাংলায় অবিলম্বে এনআরসি চালু করা প্রয়োজন। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। মামলা দায়ের হতেই রাজ্য সরকারকে আদালতের প্রশ্ন, পূর্বে এনআরসি বিষয়ে কোনো মামলা দায়ের হয়েছে কিনা। শুনানি হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার। উল্লেখ্য, তবে দীর্ঘদিন ধরেই তৃণমূলের অভিযোগ, এনআরসি নামে দেশের একাংশের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও এনআরসি প্রসঙ্গে সুর চড়ান মমতা। বিভিন্ন সময় এই দাবিতে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, এই বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও সংসদের ভিতরে ও বাইরে এনআরসি ইস্যুতে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদরা। এসবের মাঝেই এনআরসি চালুর দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলা। তবে এই বিষয়টি নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক হতে পারে বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের শিলিগুড়িতে এটিএম লুট। ৮০ ঘর পুলিশ আউটপোস্টের ৫০০ মিটার দূরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে মঙ্গলবার রাত ৩টে নাগাদ হানা দেয় দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, খোয়া গেছে প্রায় ২০ লক্ষ টাকা। গ্যাস কাটার ব্যবহারের সময় কোনোভাবে আগুন লেগে যায় এটিএমে। দাউ দাউ করে পুড়তে থাকে এটিএম। পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকলকে। ঘটনাস্থলে ছুটে আসে ডাবগ্রাম ফুলবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরা। বুধে ব্রিটেন সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর ২৪শে জুলাই স্বাক্ষর দুই দেশের বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি, যার মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণ করা। ২৩ থেকে ২৬শে জুলাই এই বিদেশ সফরে উপস্থিত থাকছে দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মোদীর সফর সূচির বিস্তারিত প্রকাশ্যে আনেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, ২৩শে জুলাই থেকে ২৬শে জুলাই পর্যন্ত ৪ দিনে দুই দেশে সফর করবেন প্রধানমন্ত্রী। এই সফরের প্রথমে ২৩শে জুলাই প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে তিনি ব্রিটেন যাচ্ছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী। এছাড়া ভারত ও ব্রিটেনের বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ও তুলে ধরা হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ভারত ও ব্রিটেনের বাণিজ্য দ্বিগুণ করা, অর্থাৎ $১২০ বিলিয়ন নিয়ে পৌঁছে দেওয়া। ২৩ থেকে ২৬শে জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী এই বিদেশ সফরে উপস্থিত থাকবেন দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। জানা যাচ্ছে, বহু প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত থেকে চামড়া, জুতো, পোশাকের মতো পণ্য রপ্তানির কর প্রত্যাহার করা হবে। অন্যদিকে ব্রিটেন থেকে আসা হুইস্কি ও গাড়ি আমদানির উপর শুল্ক কমাবে ভারত। এই চুক্তিতে পরিষেবা উদ্ভাবন, সরকারি ক্রয়ের মতো বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করবেন। ব্রিটেনের সংসদ কর্তৃক অনুমোদনের পর তা কার্যকর হবে। উভয় দেশের অর্থনীতিতে বাণিজ্য বিনিয়োগ, কর্মসংস্থান বাড়াতে এই চুক্তিকে বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে গত 3 বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল, যার মূল লক্ষ্য ছিল দেশীয় বাজারে প্রবেশাধিকার অর্জনের পথ মসৃণ করা এবং উভয় দেশের জন্য বাণিজ্য সহজ ও উন্নত করা। যদিও 3 বছর ধরে দুই দেশের চুক্তি নিয়ে আলোচনা চললেও ক্রমাগত উন্নতি দেখা গিয়েছে। 2024-25 অর্থবর্ষে ব্রিটেনে ভারতের রফতানি 12.6% থেকে বেড়ে $14.5 বিলিয়ন পৌঁছেছে। একই সময় ব্রিটেন থেকে ভারতে আমদানি 2.3% থেকে বেড়ে $8.6 বিলিয়ন দাঁড়িয়েছে। এর আগে 2023-24 সালে ভারত ও ব্রিটেনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $21.34 বিলিয়ন, যা 2022-23 সালে $20.36 বিলিয়ন চেয়ে কিছুটা বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় পর্যাপ্ত খাবার নেই, ত্রাণ শিবিরের বাইরে লম্বা লাইন। একটু এদিক থেকে ওদিক হলেই ধেয়ে আসছে একের পর এক গুলি। গত 3 দিনে অপুষ্টি এবং অনাহারে সেখানে 21 জন শিশুর মৃত্যু হয়েছে। গাজার আল শিফা মেডিকেল সেন্টার জানিয়েছে, হাসপাতালগুলিতে প্রতিদিনই অপুষ্টি এবং অনাহারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক বলে ব্যাখ্যা করা হচ্ছে। পর্যাপ্ত খাবার নেই, ত্রাণ শিবিরের বাইরে লম্বা লাইন। একটু বেচাল হলেই ধেয়ে আসছে একের পর এক গুলি। সেই গুলি কারো মাথায়, কারো পায়ে, আবার কারোর বুকের এফোর করে দিচ্ছে। এমন ছবি গাজায়। তার সঙ্গে জুড়েছে তীব্র খাদ্য সংকট এবং অপুষ্টি। আর এই অনাহার ও অপুষ্টির শিকার হচ্ছে শিশুরা। গাজার এক হাসপাতালের প্রধান জানিয়েছেন, গত 3 দিনে অপুষ্টি এবং অনাহারে সেখানে 21 জন শিশুর মৃত্যু হয়েছে। গাজার আল শিফা মেডিকেল সেন্টার জানিয়েছে, হাসপাতালগুলিতে প্রতিদিনই অপুষ্টি এবং অনাহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক বলেই ব্যাখ্যা করা হচ্ছে। শুধু অনাহার নয়, তার সঙ্গে প্যালেস্টাইনিদের বাঁচতে হচ্ছে ইসরায়েলি হামলা থেকেও। যদিও প্রতিদিনই হামলার তীব্রতা ক্রমশ বাড়িয়ে তুলছে ইসরায়েলি সেনা। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখন গাজায় খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে। 20 লক্ষেরও বেশি গাজাবাসী খাদ্য এবং জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার করছেন। বাঁচার উপায় ত্রাণ শিবির, কিন্তু সেটাও যেন প্যালেস্টাইনিদের কাছে মৃত্যু ফাঁদ। গাজায় পরিচালিত ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণকারী সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিয়েও প্রশ্নের অন্ত নেই। তাদের ত্রাণ শিবিরে খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। তবে তারপরেও সামান্য খাবারের জন্য প্রাণ হাতে নিয়ে ত্রাণ শিবিরে ভিড় করছেন প্যালেস্টাইনিরা। যদিও অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে, ত্রাণ আনতে গিয়েও অনেকেই খালি হাতে ফিরছেন। তথ্য অনুযায়ী জুন মাসে গড়ে সৌদি পাড়া ত্রাণ কেন্দ্রটি খোলা ছিল মাত্র 11 মিনিট, আর এই সময়ের মধ্যেই ত্রাণ সংগ্রহ করতে হয়। ফলে স্বভাবতই হুড়োহুড়ি পড়ে যায়। তার ফলে ঘটে পদস্পৃষ্টের মতো ঘটনাও। একটা বাক্সের জন্য শয়ে শয়ে লোক ঝাঁপিয়ে পড়েন। কে আগে নিতে পারবেন তারই জন্য এত প্রতিযোগিতা, আর তাতেই প্রাণ হারান অনেকে। হাজার মৃত্যু ভয় থাকলেও প্রাণ হাতে নিয়ে সন্তানদের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য আসতে হয় ত্রাণ শিবিরে। বিভিন্ন মহলের দাবি, গাজায় যে ত্রাণ পৌঁছেছে তা অপর্যাপ্ত। হাই নিউজ নেটওয়ার্ক। এবার পুজোয় মুক্তি পাবে রক্তবীজ 2। রথের দিন থেকে প্রকাশ্যে এসেছে এই ছবির বিভিন্ন চরিত্রের লুক। এবার এলো ছবির টিজার। রথের দিন থেকে শুরু হয়েছে এবার পুজোর ছবি রক্তবীজ 2 এর বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে আসা। যদিও অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই। ছবির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে আসার পর এবার প্রকাশ্যে এলো ছবির অ্যানাউন্সমেন্ট টিজার, যা দেখে রীতিমতো পারদ চড়ছে এই ছবির অপেক্ষায় থাকা দর্শকদের। বুধবার সকালে একেবারে দর্শককে বড়সড় চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক। টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মুনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশি। অন্যদিকে এক গমগমে কণ্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, মুনিরকে মারতে পারবি না, তোরা
এক মুনিরকে মারছিস, আরো হাজার মুনির আসবে। সঙ্গে টানটান উত্তেজনায় ভরপুর টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। দুদে পুলিশ অফিসার পঙ্কজ সিং চরিত্রে আবিদ চট্টোপাধ্যায় খোঁজ চালাচ্ছেন মুনির আলমের। এখান থেকে আন্দাজ করা যাচ্ছে কিছুটা যে এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত হতে পারে ছবির প্লট। অফিসার পঙ্কজ সিং এর সঙ্গে মুনিরকে খুঁজতে ময়দানে নেমেছেন এসপি সংযুক্তাও। অন্যদিকে কয়েক ঝলক দেখা যাচ্ছে নুসরাত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায়কেও। তবে কয়েক ঝলকেই থাইল্যান্ডের সমুদ্র তটে নীল বিকিনিতে নজর কেড়েছেন ছবির সংযুক্তা অর্থাৎ মিমি। অন্যদিকে অনিমেষ চরিত্রে দেখা যাচ্ছে আগের মতোই ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরপুর এই পুজোর ছবি রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার। তবে পুজোর এই ছবির মুক্তির সঠিক দিনক্ষণ এখনো জানানো হয়নি টিমের তরফে। ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবিদ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কেও এবং নুসরাত জাহানকেও। সঙ্গে থাকছেন অঙ্কুশ হাজরা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে পুলু ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মেশিন পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকেই। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষণিকের বিরতির পর ফের পর্দায় ফিরছেন ছোট পর্দার অভিনেত্রী মধুবনী গোস্বামী। বিয়ের পর ছেড়েছিলেন অভিনয় জগৎ, তারপর এতগুলো বছর পর ফের পর্দায় আগমন মধুবনীর। সাম্প্রতিককালে তার নানা মন্তব্য নেটপাড়ায় বেশ বিতর্কের জন্ম দিয়েছে। কখনো সংসার, আবার কখনো কেরিয়ারের ত্যাগ বা বাচ্চা মানুষ করা নিয়ে নানা পোস্ট ঘিরে তুমুল সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী। তিনি অভিনেত্রী মধুবনী গোস্বামী। বিগত বেশ কিছু মাস ধরে তার নানা পোস্ট উস্কে দিয়েছেন নেটিজেনদের। অভিনেত্রীর নানা পোস্ট দেখে সকলেরই মনে হয়েছিল তিনি পাকাপাকি ভাবেই হয়তো অভিনয় থেকে ছুটি নিয়েছেন। কিন্তু এবার সেই ভাবনায় জল ঢেলে দিয়ে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরলেন মধুবনী। কোন চরিত্রে দেখা যাবে তাকে? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখাতে এবার দেখা যাবে মধুবনীকে। কমলিনীর পক্ষের উকিল হিসেবে দেখা যাচ্ছে তাকে। বলে রাখা ভালো, এই ধারাবাহিকে প্রথম থেকে রয়েছেন মধুবনীর স্বামী রাজা গোস্বামী। তাকে পর্দায় কমলিনীর ছোট ছেলের ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শক। এবার সেই ধারাবাহিকেই কমলিনীর আইনজীবীর চরিত্রে দেখা যাবে মধুবনীকে। উল্লেখ্য, এই মুহূর্তে এই ধারাবাহিকে চলছে মোড় ঘোরানো টানটান পর্ব। কমলিনীর মৃত স্বামী চন্দ্র ফিরে এসেছে। বাড়ির সকলে ভেবে বসে হয়তো ফের চন্দ্র ও কমলিনীর সংসার আগের মতোই জোড়া লেগে যাবে। কিন্তু গল্পে মোড় ঘোরে যখন গল্পে আবির্ভাব ঘটে চন্দ্র দ্বিতীয় স্ত্রী ও মেয়ের। জটিল থেকে জটিলতর হয়েছে গল্পের প্রেক্ষাপট। ইতিমধ্যেই ধারাবাহিকে শুরু হয়েছে কোর্টরুম ড্রামা। চন্দ্র, কমলিনী ও নতুন জীবনকে ঘিরে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। তবে এরই মাঝে এখন এটাই দেখার, কেরিয়ার ছাড়া নানা পোস্টের পর মধুবনীর ফের অভিনয়ে ফেরাকে কিভাবে গ্রহণ করে দর্শক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। ব্যর্থতার স্মরণেতেই সাদা কালো ব্রিগেড। এমনিতেই ইনভেস্টরের সমস্যায় জর্জরিত মহামেডান। কোনো মতে জোড়াতালি দিয়ে কলকাতা লিগ খেলতে নেমেছে শতাব্দী প্রাচীন এই ক্লাব, কিন্তু সেখানেও একের পর এক হারের সম্মুখীন হতে হচ্ছে মহামেডানকে। ব্যর্থতার স্মরণেতেই সাদা কালো ব্রিগেড। এমনিতেই ইনভেস্টর সমস্যায় জর্জরিত মহামেডান। স্বাস্থ্যের কোপে পড়ে নতুন ফুটবলারও সই করাতে পারছেন না মহামেডান। কোনো মতে জোড়াতালি দিয়ে দল নামিয়ে কলকাতা লিগ খেলছে শতাব্দী প্রাচীন এই ক্লাব, কিন্তু সেখানেও একের পর এক হার। অপরাজিত তকমা ধরে রাখল ডায়মন্ড হারবার এফসি। গত ম্যাচে ড্রয়ের পর মঙ্গলবার জয় ফিরল তারা। মহামেডানকে 1-0 গোলে হারিয়ে উঠে এলো গ্রুপের দ্বিতীয় স্থানে। নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ডায়মন্ড হারবার। 7 মিনিটে এগিয়ে যায় তারা। দলকে লিড এনে দেন আকাশ হেমরাম। এরপরে গোটা ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি মহামেডান। শিবা মান্ডি, সজল বাগ, আদিশন সিংরা একটাও গোল করতে পারেনি। এই জয়ের ফলে টানা 6 ম্যাচে অপরাজিত রইল ডায়মন্ড হারবার। ভক্তরা জায়ান্ট কিলার তকমা দিচ্ছেন এই টিমকে। 6 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে বি গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার। 4টি জয় ও 2টি ড্র করেছে তারা। 4টি ম্যাচে 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে মহামেডান।
হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, গরমে নাজেহাল আম জনতা। বিকেলের পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বুধবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, গরমে নাজেহাল হবে আম জনতা। বিকেলের পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের জেরে ভাসবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও দক্ষিণ 24 পরগনায়। রবিবারও চলবে বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের 5 জেলার 2-1 জায়গায় 2-1 ফোঁটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতে। 2-1 জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।